শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, যে সময় তোমরা যেখান থেকে আমার এই ছোট চ্যানেল ম্যাথোলার্ন দেখছো। বন্ধুরা, আমি অরূপ স্যার। আমি এনসিইআরটি সিলেবাসের ম্যাথস গত 2 বছর ধরে আমার ইউটিউব চ্যানেল ম্যাথোলার্নে পড়াই। এই বছর 2026 থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8, ক্লাস 9 আর ক্লাস 10 আমি আলাদা প্লেলিস্ট করেছি ম্যাথোলার্ন চ্যানেলে। আর তোমরা সেই প্লেলিস্টে তোমরা তোমাদের বইয়ের যত পাঠ্যক্রম আছে সবের সলিউশন এখানে পেয়ে যাবে। ক্লাস 9-এ আমি প্রথম লেকচার দিচ্ছি, আর প্রথম লেকচারে আমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.1 যেটা বাস্তব সংখ্যা আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। বাস্তব সংখ্যা তোমাদের খুব সোজাভাবে বোঝাবো, কারণ এটা তো বাস্তব আর আমরা বাস্তব জীবনে আছি, সেই জন্য এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। তোমরা অলরেডি জানো বাস্তব সংখ্যা কি হয়, কারণ ছোটোবেলার থেকে তোমরা শিখেছ না 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো তো বাবা মা ঘরেই শেখায়। তো আমরা যদি এই একটা সংখ্যা রেখা আছে, সেইখানে 1 লিখি, 2 লিখি, 3 লিখি, 4 লিখি, এরকম বুঝতে পারছি এই সংখ্যা রেখাটা যদি যত দূর আমি এগোতেই থাকবো আমি এমনি 4, 5, 6, 7, 8, 9, 10 লিখতেই থাকবো। এটা কোনো দিন শেষ হবে না, এটা অসীম দিকে নিয়ে যাচ্ছে। কারণ কেউ 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি সবই এই সংখ্যা রেখার উপর আসতে পারে। তাহলে এইটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এই জিনিসটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। এই 1 থেকে নিয়ে যত আমি দেখালাম এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি স্বাভাবিক? ইংলিশে বলবো আমরা ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল নাম্বার স্বাভাবিকভাবে আসে, সেটাকে আমরা বলি ন্যাচুরাল নাম্বার। এবার যদি 1-এর এইদিকে কোনো সংখ্যা থাকে সেটা কি হবে? যদি 1-এর থেকে এইদিকে যতটা দূরত্ব 1 থেকে 2-এ আছে ততটাই দূরত্ব যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 0 হয়ে যাবে। তো এইটাকে বলে 0, 1, 2, 3, 4, 5 যত দূর যাবে, এই যদি আমি এই 0-এর থেকে নিয়ে একটা সংখ্যা রেখা তৈরি করি তো এই সংখ্যা রেখাটাকে কি বলবো? অখণ্ড সংখ্যার সংখ্যা রেখা। তো এই সমস্ত এই 0টাকে যদি আমি স্বাভাবিক সংখ্যার সঙ্গে মিলিয়ে দিই, একসঙ্গে করে দিই, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলোকে বলবো আমরা অখণ্ড সংখ্যা, বা ইংলিশে বলি আমরা হোল নাম্বার। হোল নাম্বার। এবার তোমরা জানো ক্লাস 8-এও পড়েছ, যদি আমরা 0-র এই দিকে বাম দিকে দেখো, ডান দিকে যেমন যেমন আমি সংখ্যা বসাচ্ছি সংখ্যা বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 0-র বাম দিকে যদি কল্পনাই করো যদি কোনো সংখ্যা থাকে তো 1 যদি ডান দিকে গেছে এইদিকেও 1 গেছে, কিন্তু একটা ডান দিকে গেছে একটা বাঁ দিকে গেছে। মনে করো তোমাদের একটা 1 টাকা পেলে, 1 টাকা কাউকে দিয়ে দিলে, তোমার থেকে চলে গেল, তো এটাকে কি 1 লিখবো? এটাকে লিখবো -1, কারণ তোমার থেকে চলে গেছে, বিয়োগ হয়ে গেছে। তো এটা হয়ে গেল ঋণাত্মক 1। এমনি করেই আমি এটাকে বাড়াতে পারি আর এটাকে লিখতে পারি -1, এটা হয়ে যাবে -2, এটা হবে -3, এটা -4, এইভাবে চলতে থাকবে। তো আমরা যদি এই রকম যেখানে ঋণাত্মক চলে যাচ্ছে, যেদিকে ধনাত্মক চলে যাচ্ছে, সমস্ত সংখ্যাকে যদি আমরা একসাথে বলি তাহলে এটা হবে পূর্ণ সংখ্যা।
কি হবে? পূর্ণ। আর পূর্ণ সংখ্যাকে আমরা ইংলিশে বলি ইন্টিজার্স। ইন্টিজার্স। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইন্টিজার্স। ইংলিশ টার্মগুলো তোমরা আমার সঙ্গে সঙ্গে শিখবে, কারণ এইগুলো তোমাদের ভবিষ্যতে যদি তোমরা অ্যাডভান্স ম্যাথমেটিক্স নিয়ে পড়ো তাহলে অবশ্যই কাজে লাগবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো, যে কোনো দুটো অখণ্ড সংখ্যা বলো বা পূর্ণ সংখ্যা বলো, দুটো সংখ্যার মাঝখানে, যে কোনো দুটো সংখ্যার মাঝখানে কি জায়গা আছে কি নেই? আছে তো। এই জায়গাটাকে যদি আমি ছোট 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 টুকরো করি তাহলে এই 1 আর 2 এর মাঝখানেও অসীম সংখ্যা আমি বসাতে পারি। যে কোনো দুটো অখণ্ড সংখ্যার মাঝখানে, মনে করো 3 আর 4, 3 আর 4-এর মাঝখানে আমি অনেক পয়েন্ট বসাতে পারি, আর ওইখানে আমি সংখ্যা বসাতে পারি। যেমন ধরো 0 আর 1-এর মাঝখানে 1 হয়নি এখনো, অর্ধেক। অর্ধেককে কি আমরা লিখি? অর্ধেককে লিখি 1-এর 2। 1-এর 2 এই জায়গাটা। সেরকমই 0 আর -1-এর মাঝখানে যদি আমি বসাই -1-এর 2। আমরা ভগ্নাংশে যেমন পড়েছি যে কোনো দুটো অখণ্ড সংখ্যার মাঝখানে আমরা প্রচুর ভগ্নাংশ নাম্বার আমরা বসাতে পারি। আর যদি পূর্ণ সংখ্যার মাঝখানে যে কোনো সংখ্যা আসে সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। যদি সবাইকে নিয়ে নিই আমরা সেটাকে বলবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এটাকে বলে রেশনাল নাম্বার। কেন এই জিনিসগুলো তোমাদের বোঝানো হচ্ছে? কারণ এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়েই আজকে আমাদের আলোচনা, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা। সুতরাং বাস্তব সংখ্যা মানে যে কোনো একটা সংখ্যাকে আমি বলে দেবো এটাই বাস্তব সংখ্যা, সেটা নয়। সমস্ত এই সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা তো বললাম, কিন্তু মূলদ সংখ্যা যে পরিভাষাটা এইভাবে আমরা পড়ব না। আমরা কি পড়ব? ঠিক ক্লাস 8-এ তোমরা যা পড়েছ, যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q 0 হবে না। আর p আর q কি হবে? p আর q যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, তাদের আমরা মূলদ সংখ্যা বলি। তার মানে এটা যদি মূলদ সংখ্যার আমি এক্সাম্পল দিতে যাই, দেখো 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। তো 2/3 কি হলো? একটা মূলদ সংখ্যা হয়ে গেল। যদি বলি -2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, তো -2/3 একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। যে কোনো যদি এইখানে পূর্ণ সংখ্যা, এইখানে লব পূর্ণ সংখ্যা, হর পূর্ণ সংখ্যা, আর ওইটা শূন্য হওয়া যাবে না, হরটা কখনো শূন্য হওয়া যাবে না, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে গেল। বা যদি 3 লিখি, 3 মানে তোমরা জানো, 3 মানেই হচ্ছে 3 হচ্ছে লবে আর হরে হবে 1। 3 মানেই হচ্ছে 3/1। তো এটা p/q আকারে প্রকাশ করা গেল কি না? 3 হচ্ছে লব আর q এর জায়গা 1, কোনোটাই q তো 0 হলো না। সুতরাং এইগুলো মূলদ সংখ্যা হলো। মূলদ সংখ্যার আমি এক্সাম্পল দিলাম, কারণ মূলদ সংখ্যাটা আমাদের জানতে লাগবে ভালো করে। এবার তোমরা এও জানো কিছু কিছু সংখ্যা আসছে, যেমন √3, √5, √7, √2। এগুলো মূলদ সংখ্যা হয় না।
কেন হয় না? কারণ √2 এর যদি তুমি মানটাকে দেখো, √2 এর মান হচ্ছে 1.414, আর এটা হতেই থাকবে। 4 এর পরে আবার 1 আসবে না, 4 এর পরে আরেকটা কিছু অন্য কোনো সংখ্যা চলে আসবে। তাহলে এইটাকে যখন কোনোভাবেই আর শেষ করে না, তো সেইগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি না, কারণ এটাকে আমরা কোনোভাবেই p/q আকারে প্রকাশ করতে পারবো না। তো যখন মূলদ সংখ্যা হবে না, তখন এই সংখ্যাগুলোকে কি বলবো? এই সংখ্যাগুলো বলবো অমূলদ সংখ্যা। অমূলদ দেখো, মূলদ সংখ্যা যদি রেশনাল নাম্বার হয়, তাহলে অমূলদ সংখ্যা কী হয়ে যাবে? ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার। তাহলে আমরা কি করলাম? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার একটা আমরা পরিচিতি পেলাম, কারণ এই সমস্ত সংখ্যাই আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা। আর আমরা করব কোষে দেখি 1.1-এ এই সংখ্যাগুলোর বিষয়েই আমরা আলোচনা। আর যদি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো, তাহলে তোমাদের এই বাস্তব সংখ্যা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তোমরা দেখো, যখন আমরা প্রশ্ন করছি, প্রশ্নতে প্রথম কোশ্চেনে বলা হয়েছে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে লিখি, আর তা তোমাকে বলা হচ্ছে 4টে মূলদ সংখ্যাকে লেখো। তোমাকে 4টে মূলদ সংখ্যা লিখে দেখাতে হবে, এইগুলি মূলদ সংখ্যা, আর তার সাথে বলতে হবে তুমি মূলদ সংখ্যা সম্পর্কে কি জানো বা কি বোঝো, কাকে দেখলে বুঝতে পারবে এটা মূলদ সংখ্যা। তাহলে চলো আমরা এর পরিভাষা দেখি। তাহলে এটা আমাদের পরিভাষা হয়ে গেল, যে সকল সংখ্যাকে p/q, যেখানে p নট ইকুয়াল টু 0 আর p আর q দুটোই পূর্ণ সংখ্যা, এই আকারটা কি? p/q আকার। এই আকারে প্রকাশ করা যায়, তাদের সকলকেই মূলদ সংখ্যা বলা হয়। মানে একটা তোমার লব থাকবে, লব থাকতে হবে একটা কিছু, মনে করো 5 লব আছে, আরেকটা হর আছে 7, 5/7 একটা হয়ে গেল মূলদ সংখ্যা, কারণ 5 আর 7 দুটোই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। যেমন দেখো -3 কি? একটা পূর্ণ সংখ্যা, আর এর নিচে কিছু লিখে দাও, 2 লিখে দাও, -3/2 হয়ে গেল একটা মূলদ সংখ্যা। আচ্ছা, যদি কেউ বলে স্যার আমি শুধু 8 লিখব, এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 8কে তুমি 8/1 লিখতে পারো কি পারো না? তো এইরকমই তুমি যে কোনো -2/5, দেখো 1, 2, 3, 4টে আমাদের মূলদ সংখ্যা এক্সাম্পল দেওয়া হয়ে গেল। আর মূলদ সংখ্যার পরিভাষাও আমরা জেনে নিলাম খুব ভালো করে, যে সকল সংখ্যাকে আমরা p/q, যেখানে কিউটা যেটা নিচে আছে সেটা কখনোই শূন্য হবে না, আর p আর q কী হবে? দুটোই আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। এই রকম যে সকল সংখ্যাকে এই রূপে প্রকাশ করা যায়, কোনোটা উপরে থাকবে, কোনোটা নিচে থাকবে, আর নিচেরটা শূন্য হবে না, তাদের কি আমরা কি বলবো? মূলদ সংখ্যা। দেখো, শূন্য কি একটি মূলদ সংখ্যা? তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে, শূন্য মূলদ সংখ্যা কি না। শূন্যকে p/q
যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ 0 হবে না এবং পি ও কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, এইটা তোমাকে বলে দিয়েছে। তোমরা এটা তো জানোই, পি বাই কিউ আকারে যেটাকে প্রকাশ করি সেটাকে মূলদ সংখ্যা বলি। আর এটাই জিজ্ঞাসা করেছে শূন্য কি একটি মূলদ সংখ্যা। শূন্য যদি মূলদ সংখ্যা হয় তো অবশ্যই এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, যেখানে কিউ শূন্য হওয়া যাবে না, এটা তো তোমরা জানো। এবার পরের প্রশ্নটা, যে পি আর কিউ এর মাঝে কোনো সাধারণ উৎপাদক না থাকে, এই কথাটা তোমাদের আমি বুঝিয়ে দেব। আগে আমরা দেখি শূন্যকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি কি না। দেখো, যদি শূন্য সমান তুমি 0/1 লেখো বা 0/2 লেখো বা 0 যা কিছু লেখো, 0/5 লেখো, তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল কি না? কারণ এইটা হচ্ছে পি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কিউ, এটাও পূর্ণ সংখ্যা। সুতরাং 0/5 যদি লিখি, 0/2 লিখি, 0/1 লিখি, সবই আমাদের পূর্ণ সংখ্যা, আর আমাদের নিচেরটা কোনোটাই শূন্য নেই। সুতরাং এটাকে তো মূলদ সংখ্যা বলাই যেতে পারে। সুতরাং শূন্য একটি মূলদ সংখ্যা। এবার পরের প্রশ্নটা আসি। এখানে বলে দিয়েছে পি আর কিউ এর মাঝে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে যদি 2 লিখি আমি নিচে, যদি 5 লিখি, যে কোনো সংখ্যা যদি নিচে লিখি 1 ছাড়া, তাহলে এটা সাধারণ উৎপাদক এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 5 আছে, এইখানেও 5 আছে। সেই জন্যে এই যে বলে দিয়েছে পি আর কিউ এর মাঝে কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সুতরাং 0/2, 0/5 এইগুলো হবে না। কারণ এইগুলো থাকলে পরে 0 আর 2 এর মাঝখানে বা 0 আর 5 এর মাঝখানে সাধারণ উৎপাদক রয়ে যাচ্ছে। সেই জন্যে এটাকে শুধু আমরা কি অ্যান্সার দেব? অ্যান্সার দেব শুধু 0/1। এটা পূর্ণ সংখ্যা, 0 একটি পূর্ণ সংখ্যা, কারণ 0কে 0/1, যেখানে 0 হচ্ছে পি আর 1 হচ্ছে কিউ, সুতরাং এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারলাম। এটা পি বাই কিউ আকারে লিখতে পারলাম। এখানে কিউ নট ইকুয়াল টু 0, সেই জন্যে আমাদের এটা মূলদ সংখ্যা। আর দেখো 0 আর 1 এর মাঝখানে কোনোই সাধারণ উৎপাদক নেই, সেই জন্যে এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। এখন সংখ্যা রেখা তোমরা জানো কি হয়। সংখ্যা রেখায় আমাদের এটা এই যে মূলদ সংখ্যা সমূহ দিয়েছে, আমরা আলাদা আলাদা সংখ্যা রেখার উপর এগুলোকে স্থাপন করব। চলো 1 নম্বরটা দেখি। 1 নম্বরটা খুবই সাধারণ, এটা একটা স্বাভাবিক সংখ্যাও, সুতরাং এইভাবে তোমরা সংখ্যা রেখা টেনে নেবে। 0 লিখতে পারো, তার এইদিকে 1, 2, 3, এটাকে আরেকটু বড় করতে হবে, 4, 5, 6 আর 7, 8, এইভাবে এটা চলে যাচ্ছে। আমরা এই সংখ্যা রেখাটা টানছি, যেখানে সমস্ত পূর্ণ সংখ্যাকে এইখানে দেখাচ্ছি, -1, -2,
-3 এইভাবে এদিকে চলে যাচ্ছে, এদিকে ধনাত্মকগুলো চলে যাচ্ছে। এবার দেখো 7 কি করে আমরা করব? 0 থেকে যদি আমরা 1 2 3 4 5 6 7 যাই, তাহলে এইটা আমাদের সংখ্যা রেখার উপর কি হয়ে গেল? 7। এইটা হয়ে গেল আমাদের, এটা কি বলেছে দেখাতে। এই 7 আমরা কি করলাম? সংখ্যা রেখার উপর স্থাপন করে দিলাম। এর শুধু অবস্থানটা দেখাতে হচ্ছে যে এর অবস্থানটা এই জায়গায়, সংখ্যা রেখার উপর এই জায়গায়। এটা খুব সাধারণ ছিল। চল আমরা দ্বিতীয় নম্বরটা করি। দ্বিতীয় নম্বরটায়ও এইভাবে একটা সংখ্যা রেখা টেনে নিলাম, যেখানে মনে করো এখানে 0 1 2 3 -1 -2 -3 -4 -5 আরও অন্যান্য আছে, এদিকেও অন্যান্য সংখ্যা আছে। এখন আমাদের করতে হবে -4। তো -4 দেখো 0 থেকে এই দিকে যাবে, 1 2 3 4, বাঁ দিকে গেলে মাইনাস, ডান দিকে গেলে প্লাস। এইখানে গেছিলাম 0 থেকে 7 ঘর ডান দিকে গেছিলাম, এদিকে 0 থেকে 4 ঘর এদিকে যাব, 1 2 3 আর 4। তো এইটা হয়ে গেল আমাদের -4-এর অবস্থান। এবার 3 নম্বরটা হচ্ছে 3-এর 5, 3/5। তাহলে এইখানে একটু তোমাদের মন দিয়ে দেখতে হবে যে 3/5 এই মূলত সংখ্যাটা কোন দুটো অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে বা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। একটা জিনিস জেনে রাখো, যদি লবটা হরের থেকে ছোট হয়, তাহলে এটা সব সময় 0 আর 1-এর মাঝখানে বসবে। কি বললাম? যদি লবটা হরের থেকে ছোট হয়, মানে ওপরেরটা ছোট নিচের থেকে, তাহলে আমাদের এই সংখ্যাটা 0 আর 1-এর মাঝখানে বসবে। তাহলে এইখানে একটা আমরা সংখ্যা রেখা করে নিই, আর এখানে 0, এখানে 1, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে -1 হবে, -2 হবে এবং অন্যান্য সংখ্যা থাকবে। আমাদের চাই 0 আর 1-এর মাঝখানে 3/5 স্থাপনা করা। সুতরাং আমরা এইটাকে একটু বড় রাখব। এবার 3/5 আছে, সেই জন্যে 0 আর 1-এর জায়গাটাকে আমরা 5 ভাগ করব। আর 5 ভাগ করার জন্যে আমাকে এই 0 আর 1-এর মাঝখানে 4টে রেখা টানতে হবে, 4টে দাগ টানতে হবে। 1 2 3 4। দেখো 4টে দাগ যদি টানি তাহলে 5টা ভাগ হয়ে গেল না? তাহলে এটা যখন 0, এইটা হবে আমার 1-এর 5, কারণ 5 ভাগ করেছি। এটা হবে আমার 2-এর 5, এটা হবে আমার 3-এর 5, আর এটা হবে আমার 4-এর 5। আর এই যে 1কে তুমি করতে পারো আরও 1-এর 5 বাড়িয়ে দাও, 5-এর 5, আর 5/5 মানে 1। সেই জন্যে তোমরা বুঝতে পারছো এই যে সংখ্যা রেখাটা টেনেছি, এইখানে 3/5 এই জায়গাটার উপর হচ্ছে। সুতরাং এইখানটা তুমি অ্যারো দিয়ে দেখিয়ে দিতে পারো কি এইটাই হচ্ছে তোমার 3/5-এর অবস্থান। এবার 4 নম্বরটা দেখি। 3
3 নম্বরে যেটা বললাম, যদি লবটা ছোট হয় হরের থেকে, তাহলে 0 আর 1-এর মাঝখানে তোমার সংখ্যাটা হবে। কিন্তু এখানে 9/2 এটা তো হলো না। 9/2 কার মাঝখানে হবে, কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে হবে, সেটা জানার জন্যে 2 দিয়ে 9কে ভাগ করো এবং দেখো এটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আসবে। 4 দুগুণী 8, 1, তার মানে কী হলো, 4 পূর্ণং, একটা উপরে চলে যায় আর 2 যেটা ভাগ করি যেটা দিয়ে সেটা নিচে আসে, মানে 9/2 মানে 4 পূর্ণং 1/2, মানে 4-এর থেকে একটু বড়, 4-এর থেকে একটু বড়, মানে 4 আর 5-এর মাঝখানে বসবে 4 পূর্ণং 1/2 বা 9/2। বুঝতে পেরেছ? এবার একই রকমভাবে আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব, যেখানে আমরা বেশি আমরা এই জিনিসটাকে প্রসারিত করব 4 আর 5, 4 আর 5কে আমরা প্রসারিত করব, কারণ আমি জানি 9/2 মানে 4 পূর্ণং 1/2 আমাদের এই দুটো পূর্ণ সংখ্যার মধ্যেই বসবে। এইখানে অবশ্যই আমাদের 3 আছে, 2 আছে এবং এইভাবে এইখানেও 6 আছে, 7 আছে, বিভিন্ন নম্বর আছে। তো এইখানে যখন 4-এর থেকে 1/2 এগোবে তখন 4 পূর্ণং 1/2 হয়ে যাবে। তো 1/2 এগোনোর জন্যে এই 4 আর 5-এর মাঝখানে আমরা কয় ভাগ করব? 2 ভাগ করব, কারণ এইখানে দেখো 1/2 আছে। তো 2 ভাগ করার জন্যে একটা দাগ কাটব, এটা হয়ে যাবে 1/2, মানে 4-এর পরে 1/2 অগ্রসর হচ্ছে, 4-এর থেকে 1/2 এগোচ্ছে 5-এর দিকে, তাহলে এটা কী হয়ে গেল? 4 পূর্ণং 1/2, 4 পূর্ণং 1/2 লেখো বা 9/2। তাহলে এই অবস্থানটা হয়ে গেল আমার 9/2 এর অবস্থান। 4 পূর্ণং 1/2 মানে 9/2। 5 নম্বরটা 2/9, মানে ওপরে লব ছোট, নিচে হর বড়। তার মানে যখনই দেখবে এমনি লব ছোট আছে হরের থেকে, তাহলে এটা 0 আর 1-এর মাঝখানে আসবে। তো এটা আমরা 0 আর 1-এর মাঝখানে, 0 আর 1-এর মাঝখানে একটু বড় জায়গা রাখব। 0 আর 1, এখানে 2 আছে, তারপরে 3 আছে, অবশ্যই আছে। এখানে 0-এর এদিকে -1, -2 এইভাবে আছে। 0 আর 1-এর মাঝখানে আমাকে 2/9, এইখানে 2/9 দেখাতে হবে। এইখানে আমাকে 2/9 দেখাতে হবে। তো 0 আর 1কে আমরা কি করব? নিচে 9 আছে, তার মানে 9টা ভাগ করতে হবে, আর 9টা ভাগ করার জন্যে আমাকে 8খানা দাগ কাটতে হবে। চলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, মোটামুটি হয়েছে। আন্দাজ করে কেটে নেবে 8খানা দাগ। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল। 0 আর 1-এর মাঝখানে 9টা ভাগ হয়ে গেল। এবার যেহেতু 0 আর 1-এর মাঝখানে 9 ভাগ করেছো, সেই জন্যে 9 ভাগ মানে এই এক একটা ভাগ হচ্ছে 1-এর 9, এটা 1-এর 9, আর এইটা হবে 2-এর 9, এইভাবে 1-এর 9, 1-এর 9 করে বাড়বে। 2-এর 9, 3-এর 9,
4-এর 9, 5-এর 9 এইভাবে বাড়বে। সুতরাং তুমি দেখো 1-এর 9 আর তারপরটা হচ্ছে 2-এর 9। তার মানে আমাদের এই স্থানটা কি দেখাচ্ছে? এই স্থানটা দেখাচ্ছে সংখ্যা রেখার উপর 2-এর 9। এই জায়গাটি হচ্ছে 2-এর 9। চলো 6 নম্বরটা করি। 6 নম্বরটা দেখো আবার 11/5। 11/5 যখন হবে তুমি বুঝতে পারছো এইটা কিন্তু 0 আর 1-এর মাঝখানে আসবে না, এটা কার মাঝখানে আসবে? আমরা দেখি 11কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণী 10, 1 অবশিষ্ট। তার মানে 11/5কে লিখব 2 পূর্ণং 1 উপরে যাবে আর 5 নিচে আসবে। 2 পূর্ণং 1-এর 5 বলো বা 11/5 বলো। তার মানে 2-এর থেকে বেশি, 3-এর থেকে কম। তাহলে আমরা 2 আর 3কে একটু বড় রাখবো। তাহলে এইখানে হবে 1, এইখানে হবে 0, এইখানে হবে -1, আর এইভাবে এই সংখ্যা রেখাটা, আর এটা এইদিকে। তো 2 আর 3-এর মাঝখানে আমি দেখছি 2-এর থেকে কত বেশি? 1-এর 5 বেশি। তার মানে এই 2 আর 3কে 5টা ভাগ করতে হবে, 4টে দাগ দিতে হবে, 1টা 2টো 3টে আর 4টে। এবার এইটা হলো 1-এর 5, এই জায়গাটা হলো 1-এর 5। তো 1-এর 5 মানে কি? 2-এর থেকে 1-এর 5 বেশি, মানে 2 পূর্ণং 1-এর 5। এই জায়গাটা হলো আমার 2 পূর্ণং 1-এর 5, মানে 11/5। 5 দুগুণে 10, 10 1-এ 11, 11/5 এই স্থানটাকে আমরা বলবো। চলো এইটাকে দেখি। এটা একমাত্র এতক্ষণে পেলাম যেটা ঋণাত্মক, মাইনাসের মধ্যে। মাইনাসে কিছুই না, 0-এর বাঁ দিকে যাবে। শূন্য, এখানে 1, এখানে 2, এইভাবে ধনাত্মকগুলো যাচ্ছে আর এইদিকে ঋণাত্মকগুলো আসছে। কিন্তু আগে আমরা দেখে নেব কোন কোন পূর্ণ সংখ্যার মাঝখানে এগুলো বসছে। তো 13/4, 13/4-এ যদি 4 দিয়ে 13কে ভাগ করি তো 3 4 12 আর 3 পূর্ণং 1-এর 4 হচ্ছে। তার মানে বুঝতে পারার, তাহলে এইটাই বুঝতে লাগবে যে -13/4 এর অর্থ হচ্ছে -3 পূর্ণং 1-এর 4। মানে এইখানে -3-এর থেকেও আরেকটু বেশি বাঁ দিকে আছে, আরেকটু বেশি বাঁ দিকে আছে বলতে 1/4 আরেকটু -3-এর বাঁ দিকে আছে। তাহলে আমরা এইখানে একটা মনে করো -1, -2 আর -3 হলো। এবার আমরা এটাকে একটু বড় রাখবো আর এখানে মনে করো -4। -3 আর -4-এর মাঝখানে আমরা কটা ভাগ করব? 1/4। তার মানে 4টে ভাগ করতে হবে, তাই না? কারণ -3-এর থেকে 1-এর 4 অংশ আরও বাম দিকে আসবে। এইখানে আছে -3 পূর্ণং 1-এর 4। তাহলে এটাকে 4 ভাগ করার জন্য আমাকে 3টে দাগ কাটতে হবে, 1টা 2টো 3টে, হয়ে গেল। তো -3-এর পরে যেটা হবে সেইটাই হবে আমার -3 পূর্ণং 1-এর 4, যেটাকে তোমরা -13/4ও বলতে পারো। এটা তোমরা অ্যারো দিয়ে দেখিয়ে দেবে। এই স্থানটাই হচ্ছে
-13/4। তাহলে আশা করি সংখ্যা রেখার উপর যে কোনো মূলদ সংখ্যা স্থাপন করা এখন তোমাদের জন্য খুব সোজা, তোমরা এটাকে সহজেই করতে পারবে। তাহলে পরের প্রশ্নটা, কোশ্চেন নম্বর 4, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। দুটি মূলদ সংখ্যা দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রে, আর এর মাঝে কি করতে হবে, মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। এই দুটো সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা বসাতে হবে, আর তাকে সংখ্যা রেখায়ও বসাতে হবে, মানে সংখ্যা রেখায় তোমাকে স্থাপন করতে হবে। তাহলে তোমরা দেখো 4 আর 5-এর মাঝখানে 4 আর 5 দুটোই মূলদ সংখ্যা। এই দুটো মূলদ সংখ্যার মাঝখানে আরেকটা মূলদ সংখ্যা কি করে বসাবো? তো 4 আর 5, তো তোমরা কি করবে, 4 আর 5কে যোগ করবে আর তাকে 2 দিয়ে ভাগ করবে। কি বললাম, যখনই দুটো সংখ্যার মাঝখানে কোনো একটা মূলদ সংখ্যা চাই, তোমরা দুটোকে যোগ করতে পারো আর তারপরে নিচে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হলো? 4 + 5 9/2। তো 9-এর 2কে যখন তুমি ভাগ করবে, 9কে 2 দিয়ে ভাগ করবে, তার মানে কি 4 2 8, 1 মানে 4 পূর্ণং 1/2। এইবার তুমি বুঝতে পারছো, সংখ্যারেখা তুমি আগেও করেছো, তো 4-এর থেকে 1/2 বেশি, তাকে বলে 4 পূর্ণং 1/2, আর সেইটাই হলো আমার 9/2। আর সেই 9/2টা আমাকে বসাতে লাগবে 4 আর 5 সংখ্যার মাঝখানে। তো চলো, এটা আমরা পেয়ে গেলাম, একটি মূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যাটা কি হলো? মূলদ সংখ্যা হবে 9/2। আরও অনেক সংখ্যা হতে পারে, আমরা পরের অঙ্কগুলোতে দেখব, কিন্তু একটা মূলদ সংখ্যা 9/2, যেটা কি পাচ্ছি আমরা 4 আর 5-এর মাঝখানে। এবার এই মূলদ সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। তো এটা সংখ্যা রেখা আমি করে নিলাম, আর এইটা করার অর্থ হচ্ছে 4 পূর্ণং 1/2। সুতরাং তোমরা বুঝতে পারবে এটা 4 আর 5-এর মাঝখানে বসবে, কারণ 4-এর থেকে বেশি, 5-এর থেকে কম। তো আমরা 4 করে নিলাম আর 5 করে নিলাম। এইখানে 6 7 এমনি করে আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। বুঝতে পারছো? এখন 4 আর 5-এর মাঝখানে আমাকে সংখ্যাটা বসাতে লাগবে। তো তুমি দেখতে পাচ্ছ 4-এর থেকে 1/2 বেশি, মানে এইটাকে আমরা কি করব, দুটো ভাগ করব। নিচে 2 থাকলে কি করতে হয়, দুটো ভাগ করতে হয়। তো 4 আর 5-এর মাঝখানে দুটো ভাগ করব, একটা ভাগ হয়ে গেল। একটা দাগ কাটার মানে হচ্ছে দুটো ভাগ করে দেওয়া। এইটা হয়ে যাবে 9/2। 9/2 কেন হলো? 4 পূর্ণং 1/2টাকেই তো 9/2 বলা হয়। সেই জন্যে 4 আর 5-এর মাঝখানে যখন এই ভাগটাকে বললাম, এটা 4 পূর্ণং 1/2, এটা হয়ে গেল 5। তো আমরা সংখ্যা রেখায় এই মূলদ সংখ্যাটাকে 9/2কে এটা দেখালাম। ঠিক আছে? তো এবার যদি এইটা বুঝতে পারো, 2 নম্বরটাও তোমরা একইভাবে করতে পারো। 2 নম্বরটা কী হবে? 2 নম্বর বলেছে 1 এবং 2-এর মাঝখানে। তো আমাদের মূলদ সংখ্যা দুটো দিয়ে দিয়েছে, 1 আর 2। তার মানে সংখ্যাটা তুমি বের করে নাও। সংখ্যাটা কী হবে? মূলদ সংখ্যাটা 1 আর 2 যোগ করবে, আর দুটো সংখ্যার মাঝখানে সে 2 দিয়ে ভাগ করলে, সুতরাং হয়ে গেল 3/2। এবার 3/2 মানে 2 দিয়ে যদি 3কে ভাগ করো, তুমি এইখানে পাবে 1 পূর্ণং 1/2। ঠিক এইভাবে ভাগ করতে পারবে। তার মানে বুঝতে পারছি
একের থেকে একের 2 অংশ বেশি, সেই জন্য এটা 1 আর 2 এর মাঝখানে হবে। তো 1 আর 2, এখানে 3 4 এমনি করে সংখ্যা রেখাটা গেছে, আর এদিকে 0 -1 -2 এমভাবে সংখ্যা রেখাটা গেছে। তো 1 আর 2 এর মাঝখানে দুটো 1 কাটবো, কারণ 1-এর 2 আছে। তো এইটা তো 1 হয়ে গেল, আর 1-এর থেকে আরও অর্ধেক বেশি, 1/2 বেশি। তো এই জায়গাটা কি হয়ে যাবে? 1 পূর্ণং 1-এর 2। আমি 3-এর 2ও লিখতে পারি, কারণ আমাকে তো লিখতে হবে p/q আকারে প্রকাশ করতে হবে। 1 পূর্ণং 1-এর 2 তোমাদের আমি বোঝালাম, কারণ এটা দুটো কোন সংখ্যার মাঝখানে হবে? 1 আর 2 এর মাঝখানে 1 পূর্ণং 1-এর 2। 1 পূর্ণং 1-এর 2 এর মান হচ্ছে 3-এর 2, সেই জন্যে এই যে সংখ্যাটা হলো 3-এর 2, এটা এই জায়গাটা হলো। চলো 3 নম্বরটা করি। 3 নম্বরটাতেও আমাদের যে মূলদ সংখ্যাটা দরকার সেটা হচ্ছে 1-এর 4 আর 1-এর 2 এর মাঝখানে। তো আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেব, আর উপরে লিখব 1-এর 4 প্লাস 1-এর 2। ঠিক আছে, এবার ভগ্নাংশের যোগ যেমন করে করো তোমরা ওইভাবেই করবে। একটা দাগ কাটবে, 4 আর 2 এর লসাগু হলো 4, 4 একে 4, তো 1 দিয়ে 1-এ গুণ করবে, আর 2 দুগুণী 4, সেই জন্য 2 হলো, 2কে 1 দিয়ে গুণ করবে 2। তার মানে এটা পেলে 3-এর 4, 3-এর 4, আর নিচে 2 আছে, নিচে 2 থাকলে এই হরেই গুণ হবে 3/8। যদি এটা ভাগ 2 থাকে, 2টা কি হবে? নিচেই আসবে, মানে 3-এর 8 হলো এটার মূলদ সংখ্যা আমাদের যেটা দরকার। তো এই 3-এর 8 এখন তোমরা জানো, 3-এর 8 সংখ্যা রেখায় দেখাতে লাগবে। পারবে তো? 3-এর 8 মানে কি? লব এখানে ছোট হরের থেকে। লব ছোট থাকলে যদি হরের থেকে ছোট হয়, তাহলে এটা আমরা জানি 0 আর 1-এর মাঝখানে হয়। 0 আর 1-এর মাঝখানে হবে। তো এদিকে -1 আছে, -2 আছে, এটা তোমাদের বুঝে নিতে হবে। এখানে 2 আছে, এটা আমাদের সংখ্যা রেখা আঁকা হয়ে গেল। এখন 0 আর 1-এর মাঝখানে আমাকে 3-এর 8কে বসাতে লাগবে। তার জন্য কি করতে হবে? নিচে 8 আছে, সুতরাং 8টা ভাগ করতে হবে। আর 8টা ভাগ করার জন্যে একটা কম, মানে 7টা দাগ দিতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা দিয়ে দাও 7। ঠিক আছে, 7টা দাগ দেওয়া হয়ে গেলে আমাদের 8 ভাগ করা হয়ে গেল। এবার 0-এর থেকে শুরু করবে। এটা হচ্ছে 1-এর 8, এটা হচ্ছে 2-এর 8, আর এইটা হচ্ছে 3-এর 8। 3-এর 8 কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে 3-এর 8। আশা করি বুঝতে পারছো। 0-এর থেকে শুরু করবে, 1 2 করে বাড়াবে, কারণ 1-এর 8, 1-এর 8, 1-এর 8। তো 1-এর 8 যখন 0 থেকে যোগ হবে, তো 1-এর 8 হলো, তারপরে 2-এর 8 হলো, তারপরটা 3-এর 8 হলো। তো এইভাবে আমরা 3-এর 8 মানে কি? এই 1-এর 4 আর 1-এর 2 এর মাঝখানে কোন সংখ্যাটা হবে তোমরা বুঝতে পারছো। 3-এর 8, আরও সংখ্যা হবে, কিন্তু 3-এর 8ও তার মধ্যে একটা মূলদ সংখ্যা। চলো এই 4 নম্বরটা করি। 4 নম্বরটারও আমি একইভাবে মূলদ সংখ্যাটা বের করবো। আগে -1 আর প্লাস 1-এর 2, যে দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে ওটাকে যোগ করলাম, আর 2 দিয়ে ওটাকে ভাগ করলাম। তাহলে আবার আগের মতো তুমি যোগ করে নাও। -1 আছে মানে কি? নিচে কি আছে? নিচে 1 আছে। তো 2 আর 1-এর লসাগু আগে করে নাও 2। 2 1কে 2, এখানে 2 এর সঙ্গে গুণ করতে হবে। 2 গুণিত 1 2, কিন্তু এইখানে আছে মাইনাস, সেই জন্য -2 দেব।
2 এককে 2, 1, একের সঙ্গে একের গুণ করবে, আর এইখানে যোগ আছে, যোগ 1 লিখবে। ঠিক আছে, নিচে হলো 2, তারপরে -2 + 1, -2 + 1 হলে কী হবে? 2 আর 1-এর তফাৎ হচ্ছে 1, আর যদি দেখো 2 1-এর থেকে বড় হয় তো 2-এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য -1 হবে, -1/2, আর এই 2টা কী হবে? হরের সঙ্গে গুণ হবে, মানে আমার যে সংখ্যাটা দরকার মূলদ সংখ্যাটা -1-এর 4 হলো, -1-এর 4 হলো। তো এইটাও আমি যদি সংখ্যা রেখায় এইভাবে দেখাই, 1 4-এর থেকে ছোট, সেই জন্য এটা 0 আর -1-এর মাঝখানে হবে, কারণ এখানে মাইনাস আছে। 1-এর 4 হলে 0 আর 1-এর মাঝখানে হতো, কিন্তু এখানে -1-এর 4 আছে, সেই জন্যে 0 আর -1-এর মাঝখানে হবে। এইখানে -2, -3, এইখানে 1 2, এইভাবে সংখ্যা রেখাটা। তো -1-এর 4 আছে, তো এটাকে আমি 0 আর -1-এর মাঝখানে 4টে ভাগ করব। 4টে ভাগ করার জন্যে 3টে দাগ কাটতে হবে। ঠিক আছে, তো 0-এর থেকে এইদিকে মাইনাসের দিকে আসছে, তো এইটা হয়ে গেল, এই জায়গাটা হলো -1-এর 4, পরেরটা হবে -2-এর 4, কিন্তু আমাদের বলেইছে এইটাই একটা লিখতে, সুতরাং একটা। যদি আমাকে বলতো এই দুটোর মধ্যে আরও কয়েকটা লেখো, তো আমি -2-এর 4, -3-এর 4ও লিখতে পারতাম, কিন্তু আমাকে বলেছে একটাই লিখতে, সুতরাং একটা আমি লিখলাম এবং সংখ্যা রেখায় তোমাদের দেখালাম কোন জায়গাটায় -1 আর 0-এর মাঝখানে কোথায় -1/4 বসবে। তো দেখো এইভাবে 4-এর অঙ্কটাও তোমরা করে নিলে। এবার 5 আর 6, 5-এ দেখো কি বলছে, কি কি সংখ্যা আছে? নিচে তো 2 দিয়ে ভাগ করতেই হবে, আর দুটো সংখ্যা আছে, 1-এর 4 আর আছে 1-এর 3, এই দুটো কি করব? যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। এবার 4 আর 2-এর, এবার 4 আর 3-এর লসাগু কত হবে? ওপরে লসাগু হবে 3 4-এর 12, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তো 3 4-এ 12, 3 1-কে 3, এটা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা দিয়ে আবার ওপরে লবকে গুণ করতে হয়, আর এইখানেও 3 4-এ 12, 4 আসছে, 4 দিয়ে 1কে গুণ করবে 4, আর নিচে আছে 2, তাহলে আমার কি হলো? 3 আর 4 7, 7/12, আর নিচে আছে 2, সুতরাং 2 দিয়ে গুণ হবে, সুতরাং আমরা পেলাম 4/12 দুগুণে 24। অনেক বড় সংখ্যা পেলাম, কারণ 4/24। এবার তোমরা বুঝে গেছো 24টা ভাগ করতে লাগবে। 7 আছে ওপরে, 24 আছে নিচে, মানে লব ছোট, সুতরাং এটা আবার 0 আর 1-এর মাঝখানে হবে। এইখানে -1 হবে, -2 হবে, এখানে যদি একটু বড় করে দেখাই, এখানে 2 হবে, 3 হবে, কিন্তু আমরা দরকার 0 আর 1-এর মাঝখানে কোথায় যে 7-এর 24 হবে সেটা দেখানো। তো 24টা ভাগ করি, চলো 23টা দাগ কাটতে হবে। তো 23টা দাগ কাটা হয়ে গেছে, মানে 24 ভাগ করা হয়ে গেছে। তো 7/24 এইটা হবে, দেখো 0-এর পরে হবে 1-এর 24, তারপরেটা হবে 2-এর 24, তারপরেটা হবে 3-এর 24, 4-এর 24, 5-এর 24, 6-এর 24, 7-এর 24। এই জায়গাটাকে আমি বলতে পারি 7-এর 24, লেখা যাবে না, 7-এর 24, 7/24 এটা হলো। বুঝতে পেরেছো? কিছু না, একই ব্যাপার, 0 আর 1-এর মাঝখানে
7-এর 24, তো 0 আর 1-এর থেকে যদি আমি 24 ভাগ করি তো 1-এর 24, 2-এর 24 এমনি করে এগোবে। এইখানে শেষটা হয়ে যাবে 24/24, আর 24 কেটে গেলে কি বাঁচে? 1। বুঝতে পারছো এটা করাটা কতটা সহজ? তো এটা হলো আমাদের 5 নম্বর, এটা হলো 5 নম্বর। এখন শেষটা বেঁচে গেছে 6 নম্বর। চলো করি। এটাই আমাদের এই ভিডিওর শেষ অঙ্ক, কারণ পরের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। 6 নম্বর, -2 আর -1-এর মাঝখানে একটা মূলদ সংখ্যা বসাতে হবে। তো -2 আর এর সঙ্গে যোগ করব -1 আর ডিভাইড করব 2 দিয়ে। -2 আর -1কে যোগ করলে কত হয়? -3, -3/2। এবার আমাদের এটাকে সংখ্যা রেখায় দেখাতে হবে। দেখো -3/2, এখন আমরা দেখে নেব 3/2 আমরা জানি 3/2 হচ্ছে 1/2, কিন্তু এটা আছে -3/2, তাহলে কি হবে? -1/2, মানে এইটা 1 আর না, এইটা 0 আর -1-এর মাঝখানে আসবে। দেখো তাহলে -3/2 হলো -1/2, তার মানে বুঝতে পারছি এইখানে যদি আমাদের -1 থাকে আর এইখানে যদি -2 থাকে, এইখানে -3 আছে, এইখানে 0, এখানে 1, এইভাবে সংখ্যা রেখাটা আছে। -1/2, -1-এর থেকে আরেকটু ঋণাত্মক দিকে, নেগেটিভ দিকে বাড়ছে, মাইনাসের দিকে আরেকটু -1-এর দিকে, -1-এর থেকে এইদিকে বাড়ছে, এই দিকে আসছে। বুঝতে পারছো? তো আমরা এটাকে কি করব? 1 আর 2, যেটা মাইনাসের 1 আর 2, একে দুটো ভাগ করব, কারণ 1-এর 2 আছে। তো এটা হলো 1-এর 2, -1-এর 2 এটা হলো। তার মানে 1-এর 2 অংশ আরও বাড়ালাম, এটাই হয়ে গেল -1/1-2, কিন্তু আমাকে তো লিখতে হবে -3/2, এটা ঋণ চিহ্ন মাইনাস, আর 0-এর থেকে এইদিকে যাওয়া মানে প্লাস। তো বলেছিল -2 আর -1-এর মাঝখানে একটা নম্বর বসাতে। তো আমরা দেখলাম -2 আর -1কে যোগ করলে /2 করলে আমরা পাই -3/2, আর -3/2 মানে -1/2। তো -1 আর -2 এর মাঝখানে হবে, আর -1 আর -2 এর মাঝখানে 1-এর 2 অংশ আমাকে এইখানে লিখতে হবে। তো 1-এর 2 অংশ করার জন্যে দুটো ভাগ করলাম, মানে একটা দাগ কাটলাম, এই দাগটাই হবে, এই বিন্দুটা হবে -3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো সংখ্যা রেখার উপর যে কোনো মূলদ সংখ্যা কী করে বসাতে হবে। যদি সমস্ত অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো অবশ্যই কমেন্টে লেখো, আর ভিডিওকে লাইক করো, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, আর ম্যাথলার্ন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।